নমস্কার। আজকে আমরা শুরু করব দ্বিতীয় চ্যাপ্টার মডার্ন হিস্ট্রির। সেটা হচ্ছে অ্যারাইভাল অফ ইউরোপিয়ান, মানে ইউরোপীয়দের ভারতের আগমন। এবার এই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা কি কি জিনিস পড়ব সেটা হচ্ছে কি এমন কারণ ছিল যেখানে ইউরোপীয়রা ভারতে আসে, ইউরোপীয়দের ভারতে আসার কারণ, তারা কিভাবে ভারতকে ডিসকভার করে। প্রথম পর্তুগিজরা আসে, তারপরে প্রথমে পড়বো আমরা পর্তুগিজরা আসে, তারপরে ডাচরা আসে সেটা পড়বো, ব্রিটিশরা আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে সেটা পড়বো, তারপর অ্যারাইভেল অফ ডেনিশ মানে আজকে ডেনমার্ক তারা আসে, ফ্রেঞ্চ আসে। তো আজকে মূলত আমরা পড়বো পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ডেনস আর ফ্রেঞ্চ, এরা যে কীভাবে ভারতে আসে এবং তাদের সঙ্গে তারা কোথায় কোথায় এই যে ঔপনিবেশিক ব্যবস্থা স্থাপন করে সেগুলো সম্পর্কে আজকে আমরা পড়ব। তো আজকে এই চ্যাপ্টারটা যে শুরু করব সেখানে আমরা দেখব কিভাবে ইউরোপীয়রা ভারতে আসে, কোন পথ দিয়ে তারা ভারতে আসে, কিভাবে তারা ভারতে আসার নতুন পথ আবিষ্কার করে। কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা আমি এখনই দেখাচ্ছি। এটা হচ্ছে 2022 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার। এখানে আমি একটা জিনিস দেখাতে চাইছি, যে এখানে যে কোয়েশ্চেন পেপার আছে সেই কোয়েশ্চেন পেপারে প্রিলিমিনারি কোয়েশ্চেনে ইংরেজি এবং বাংলা দুটো ভাষা ব্যবহার করা হয়েছে প্রশ্নপত্রে। অর্থাৎ প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার ইংরেজিতে আর বাংলাতে হয়। এই 26 নম্বর কোয়েশ্চেনটা ইংরেজিতে আছে, তারপরে বাংলাতে আছে, 27 নম্বর ইংরেজিতে বাংলা। এইভাবে প্রিলিমিনারি এক্সামের সমস্ত কোয়েশ্চেন ইংরেজি এবং বাংলা ভাষাতে হয়। কিন্তু যদি আমরা মেন্সের কোয়েশ্চেন দেখি, এটা হচ্ছে মেন্সের কোয়েশ্চেন পেপার 2023 সালের। 2023 সালে মেন্সের কোয়েশ্চেন পেপার এটা হচ্ছে এই পেজের হচ্ছে যেটা কম্পালসারি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটা থাকে 200 নম্বরে, এটা সেই পেপারটা। কিন্তু বাকি যে জিএসের পেপারগুলো যেমন হিস্ট্রি, পলিটি, ইকোনমি, ওই পেপারগুলোর কোয়েশ্চেন শুধুমাত্র ইংরেজি ভাষাতে হয়। এটা হচ্ছে পেপারে 2023 সালের মেন্সের কোয়েশ্চেন পেপার। সেখানে দেখো কি আছে, 200 নম্বরের যে কোয়েশ্চেন পেপার সেখানে যে হিস্ট্রি কোয়েশ্চেন শুধুমাত্র ইংরেজি ভাষাতে। তো আমি এইটাই বারবার লোককে বলতে চাইছি আর বোঝাতে চাইছি যে মেন্সের কোয়েশ্চেন শুধুমাত্র ইংরেজি ভাষাতে হয়, এখানে কোনো বাংলা ভাষাতে প্রশ্ন হয় না। তাই কেউ যদি বাংলা ভাষাতে শুধু ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয় বা কোনো কোচিং সেন্টার যদি তাকে শুধুমাত্র বাংলা ভাষাতেই মানে তৈরি করছে, তার মানে তাকে ঠকাচ্ছে, আর কিছুই নয়। কেননা সে মেন্সের জন্য তৈরিই হবে না, সে বুঝতেই পারবে না মেন্সের কোয়েশ্চেন ঠিক মতো করে, বুঝতে খুব অসুবিধা হবে, ঠিক মতো করে সে তার কমান্ড থাকবে না গো। তো এইটাই আমি বলতে চাইছিলাম। সেই জন্য ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলা এবং ইংরেজি ভাষা মিলিয়ে করা উচিত। মানে যেটা লেখার মেথড সেটা ইংরেজি এবং যেটা বোঝার জন্য সেটা সেখানে বাংলা ভাষা ব্যবহার, বাংলা ইংরেজি মিশিয়ে পড়লে মানে সব থেকে ভালো হবে। তো এখানে আসি, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে ভূমধ্যসাগর, এটা হচ্ছে লোহিত সাগর, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এইটা হচ্ছে আরব সাগর, আর এটা হচ্ছে ভারত মহাসাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। তো এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, তো এখানে কিভাবে, আর এটা হচ্ছে ইউরোপ, এই যে পুরো এরিয়াটা এদিকটা হচ্ছে সমস্তটা হচ্ছে ইউরোপ। তো ইউরোপদের ভারতে আসার প্রথম দিকে যে পথ ছিল, তারা যেভাবে ট্রেড করতো, তারা যেভাবে ব্যবসা বাণিজ্য করতো, সেটা হচ্ছে এই রুট ধরে, এই রুট ধরে তারা ব্যবসা বাণিজ্য করতে আসতো। তারা আগেও ভারতে এসেছিল এই রুট দিয়ে বা পরবর্তীকালে এই রুট দিয়ে। কিন্তু কিছু সমস্যা হয়, সেগুলো কি আমি আসছি পরের স্লাইডে, আমি আসছি যে কি সমস্যা হয়, যে সমস্যার জন্য এই দিকে রুটগুলা ব্লক হয়ে যায় এবং তারা নতুন জলপথ আবিষ্কার করে। কেন তাদের নতুন জলপথ আবিষ্কার করার প্রয়োজন পড়ে সেটা নিয়ে আমি ডিটেলড আসছি। তো এইখানে যেটা আছে ফার্স্ট যে পয়েন্ট, মানে কিভাবে পড়বে আমি আগেই বলেছি, যে নোটস দেওয়া হয়েছে সেই নোটসটি খুলে বসো, আর এই ভিডিও লেকচারটা যেটা রেকর্ডেড পেয়ে যাবে, তো সেটা দেখতে দেখতে আর নোটের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে থাকবে। প্রথমে বলছে ফ্যাক্টরস অ্যান্ড ফোর্সেস রেসপন্সিবল ফর অ্যারাইভেল অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। মানে ইউরোপদেরকে ভারতে আসার পিছনে কি ফোর্স কাজ করেছিল, কেন ওদেরকে ভারতে আসতে হলো। তো খুব ছোট করে আমি বলি, এই যে এখানে একটা জিনিস লেখা আছে ফিউডাল সিস্টেম, মানে সামন্ত প্রথা। ইউরোপে যে সময় সামন্ত প্রথা চলছিল সেই সময়তে 1348 খ্রিস্টাব্দে
প্লেগের একটা ভয়াবহ মানে আমাদের যেভাবে কোভিড-19 ছড়িয়ে গিয়েছিল সেরকম প্লেগ খুব ভয়াবহভাবে ইউরোপে প্লেগের আক্রমণ দেখা দিয়েছিল। এই প্লেগের আক্রমণের ফলে পুরো ইউরোপের অনেক মানে পুরো সিস্টেম ভেঙে পড়ে। সেখানে চাষবাসের প্রোডাকশন একদম ভেঙে পড়ে। সমস্ত কিছু যখনই চাষবাসের প্রোডাকশন ভেঙে পড়ে তখন তো তারা আর জমিদারদেরকে ট্যাক্স দিতে পারবে না। তখন যে সামগ্রিক ইনকাম কমতে থাকে। যেই কমতে থাকে তখন ওইখানে ইউরোপে এক ধরনের বিশেষ প্রকারের মানে ব্যবসায়ী জাতির উদ্ভব হয় যাদেরকে মার্কেন্টাইলস বলে। সেই ব্যবসায়ী জাতিরা কী করে, তারা বিভিন্ন লোককে প্রমোট করে যে তোমরা অন্যান্য জায়গায় নতুন জলপথ বা এমন কিছু আবিষ্কার করো, সেখানে গিয়ে তারা সেখানে গিয়ে ব্যবসা করতে পারবে, ট্রেড করতে পারবে। এই সমস্ত একটা কারণ ছিল। তাছাড়া দ্বিতীয় একটা কারণ ছিল ইউরোপ হচ্ছে খুব ঠান্ডা এরিয়া। তো ঠান্ডা এরিয়া, আর এখানে ইউরোপের মানুষরা ঠান্ডা এরিয়ার এদের মূল খাবার যেটা সেটা হচ্ছে মাংস। মাংস হচ্ছে এদের মূল খাবার। তো যারা মাংস খায় তাদের রান্নার জন্য তাদের প্রচুর পরিমাণে মশলার দরকার। আর সেই মশলার মানে মেন যে ঘাঁটি ছিল সেটা হচ্ছে ইন্দোনেশিয়া আর আমাদের ভারত। তো সেই মশলার এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, এখান থেকে নিয়ে গিয়ে ইউরোপের মার্কেটে চড়া দামে বিক্রি করার জন্য তারা মোটামুটি ভারতে আসার জন্য জলপথ আবিষ্কার করতে থাকে। তাছাড়া আরেকটা যে কারণ ছিল যে তাদের মধ্যে কিছু ইউরোপিয়ান ছিল, কিছু পর্তুগিজ ছিল, যাদের মানে একটা জোশ ছিল সবসময়তে যে নতুন কিছু খুঁজে বার করা, মানে ওই সময়তে রেনেসাঁস বা রিফর্মেশন, যে নবজাগরণ। রেনেসাঁসের আরেকটা অর্থ হচ্ছে যে রিবার্থ। একটা নবজাগরণ চলে আসে, যে নতুন করে নতুন জলপথ আবিষ্কার, মানে কিছু মানুষের নেশা ছিল। আমি এখনই দেখাবো কিছু, যেটা হচ্ছে হেনরি দ্য নেভিগেটর, মানে সে অবসেস ছিল, মানে নতুন পথ খুঁজে বার করা, নতুন জায়গাতে, এগুলো মানে তার অবসেশনের মধ্যে ছিল। এটা একটা। তৃতীয় একটা কারণ হচ্ছে যে নিজেদের যে ওদের খ্রিস্টান ধর্ম, সেই খ্রিস্টান ধর্মকে প্রচার করার জন্য তারা ছড়িয়ে দেওয়ার জন্য, মানে সেটা একটা গর্ব ভাবে যে বিভিন্ন জায়গাতে যদি খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারে তাহলে তাদের মধ্যে একটা বিরাট গর্ববোধ থাকে। সেটার জন্য তারা নতুন করে এই সমস্ত জলপথ আবিষ্কার করার চেষ্টা করছিল। তো এগুলো ছিল মূলত মূল কারণ। এই চ্যাপ্টারতে খুব বেশি পড়ার মতো কিছু নাই, শুধু ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য। এই ব্যাকগ্রাউন্ড থেকে খুব একটা বেশি কিছু কোয়েশ্চেন আসে না। এবার এইখানে যে বললাম যে মার্কেন্টাইল ক্যাপিটালিজম, যেটা বললাম যে মার্কেন্টাইল ক্যাপিটালিজম বলে এক বিশেষ শ্রেণীর মানুষের উদ্ভব হয়। যারা কি করে, সেই শ্রেণীর মানুষরা কি করে, বিভিন্ন ধরনের যে নাবিক যারা ছিল, ভাস্কো ডা গামা থেকে শুরু করে কলম্বাস থেকে শুরু করে, এদেরকে প্রমোট করতো। কিসের জন্য এদেরকে প্রমোট করতো? এই যে স্পিরিট অফ গড, গ্লোরি অ্যান্ড গোল্ড, মানে হচ্ছে তাদের যে খ্রিস্টান ধর্ম সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তার একটা গর্ববোধ। আর সেই সঙ্গে কিছু ব্যবসায়ীভাবে কিছু যদি কিনে আনা যায় আর এদের মার্কেটে যদি খুব চড়া দামে বিক্রি করা যায় তাহলে পরে ব্যবসায়িকভাবে লাভ হবে। তো এইটাই ছিল মূল একটা ইয়ে। তো এইখানে যে জিনিসগুলো হাইলাইট করেছে শুধুমাত্র সেইগুলোই করবে, বাকি জিনিসগুলো অতটা দেখার দরকার নেই। এবার এই ম্যাপটা সবসময় খুলে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাপ। তো এইখানে বিভিন্ন জায়গাতে যে ঔপনিবেশিক মানে তাদের যে ব্যবস্থা স্থাপন করেছিল, ব্রিটিশ থেকে শুরু করে, পর্তুগিজ থেকে শুরু করে, ডাচ থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, তারা যে করেছিল তাকে এখানেই পয়েন্টিং করা আছে। আমি যখন একটা একটা করে পড়াবো আর তখন এই ম্যাপটা খুলে পয়েন্ট করে করে দেখাবো, তখন আরও ভালো করে বুঝতে পারবে। এবার কে হয়, প্রথম পর্তুগিজরা আসে ভারতে 1498 খ্রিস্টাব্দে প্রথম ভারতে আসে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর কারা আসে, ডাচরা আসে 1602 খ্রিস্টাব্দে। তারপর কারা আসে, ব্রিটিশরা আসে 1608 খ্রিস্টাব্দে। তারপর কারা আসে, ফ্রেঞ্চরা আসে 1667 খ্রিস্টাব্দে। সরি ফ্রেঞ্চ নয়, তারপর আসে ড্যানিশরা আসে, সেটা হচ্ছে 1620 খ্রিস্টাব্দে। তারপর ফ্রেঞ্চরা আসে 1667 খ্রিস্টাব্দে। তো এই ক্রমটা মনে রাখবে, প্রথম পর্তুগিজ আসে, তারপর ডাচ আসে, তারপর ইংলিশ আসে, তারপর ডেনস আসে, তারপর ফ্রেঞ্চ আসে। এবার আসল পড়া আমাদের শুরু হবে এইখান থেকে আমাদের পড়া আসল শুরু হবে, যে ইউরোপরা যখন ভারতে আসছে 1498 খ্রিস্টাব্দে। কি এই পুরো ম্যাপটা আমরা বোঝার চেষ্টা করব। এই যে রুটটা দেখতে পাচ্ছ, এই যে রুট, এইটা হচ্ছে ইউরোপ, পুরো ইউরোপিয়ান এরিয়ার মধ্যে পড়ছে। এইটা হচ্ছে ভূমধ্যসাগর, ইংরেজিতে যেটাকে বলে মেডিটেরিয়ান সি। এইটা হচ্ছে লোহিত সাগর, রেড সি। এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো কি হলো, এই দিকে যখন ট্রেড করছিল, এই
আগে এই দিক দিয়ে স্থলপথ দিয়ে এসে ট্রেড করছিল, তারপরে এইদিকে জলপথ দিয়ে এই দিক দিয়ে এসে লোহিত সাগরে এইদিকে ট্রেড করছিল। কিন্তু অটোমান এম্পায়ারের সঙ্গে যখন মানে আরবের মুসলিমদের সঙ্গে, এটা পুরো তো অ্যারাবিয়ান এরিয়া, আরবের মুসলিমদের সঙ্গে যখন কনস্টান্টিনোপলের এক বিরাট ধর্মযুদ্ধ হয়, তারপরে পুরো ওরা কী করে এদিকে পুরো ব্লক করে দেয়, মানে সম্পূর্ণভাবে ব্লক করে দেয় এইদিকে যাতায়াত। তখনই তারা নতুন করে জলপথ আবিষ্কার করার জন্য এই দিকের পথ আবিষ্কার করে, এই পথ তারা আবিষ্কার করে। কিন্তু এই পথ একদিনে বা একজন আবিষ্কার করেনি গো, ধীরে ধীরে মানে ক্রম বাই ক্রমে আবিষ্কার হয়েছে। কীভাবে আমরা দেখব, ব্যাকগ্রাউন্ড একটু দেখে নিই। সেটা হচ্ছে যে পর্তুগিজ আর দ্য ফার্স্ট ওয়ান টু অ্যারাইভ ইন ইন্ডিয়া। পর্তুগিজরা যারা প্রথম ভারতে আসে। বোথ তাদের আসার কারণ কী ছিল, এইটি ইম্পর্টেন্ট, বোথ ইকোনমিক অ্যান্ড রিলিজিয়াস কজেস। আমি আগেই বলেছি তারা নিজেদের ধর্ম প্রচার করার জন্য, সেই সঙ্গে যে ব্যবসায়িক ইয়েতে যা লাভ হয় ইকোনমিক্যালি, এখান থেকে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করবে, সেই জন্য। এবার এখানে একটা নাম পাবে প্রিন্স হেনরি, একে বলা হয় প্রিন্স হেনরি দ্য নেভিগেটর বলা হয়। প্রিন্স হেনরি দ্য নেভিগেটর নাম খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কেন? প্রিন্স হেনরি দ্য নেভিগেটর ছিল, বললাম না, তিনি অবসেস ছিল নতুন একটা পথ খুঁজে বার করার জন্য, মানে হবি বলতে পারো। প্রিন্স হেনরি দ্য নেভিগেটরের হবি, নেশা একটা ছিল যে নতুন জলপথ আবিষ্কার করা। তো প্রিন্স হেনরি দ্য নেভিগেটর হচ্ছে প্রথম ব্যক্তি যিনি এই দিকের জলপথের, এই দিকে যে জলপথ, সেখান থেকে এই পর্যন্ত আসার একটা পথ তিনি আবিষ্কার করেন, জাস্ট এই পর্যন্ত। প্রিন্স হেনরি দ্য নেভিগেটর এই যে কেপ ভার্ডিস, তো এই পর্যন্ত প্রিন্স হেনরি দ্য নেভিগেটর একটা পথ আসার মানে খুঁজে পায় এবং সবাইকে বলে, এটা হচ্ছে প্রিন্স হেনরি দ্য নেভিগেটর, এই জন্য নামটা গুরুত্বপূর্ণ। এবার কি, প্রিন্স হেনরি দ্য নেভিগেটরের পর আরেকজন আছে বার্থোলোমিউ দিয়াজ। বার্থোলোমিউ দিয়াজ কেপ অফ গুড হেপ পর্যন্ত রাস্তা খুঁজে বের করে। কেপ অফ গুড হেপ কোনটা? এইটা আফ্রিকার যে এই জায়গাটা আছে, তো এই পর্যন্ত আসার রাস্তা যিনি খুঁজে বের করেন, এইখান থেকে এই পর্যন্ত প্রিন্স হেনরি দ্য নেভিগেটর। তারপর এইখান থেকে এই পর্যন্ত কেপ অফ গুড হেপ পর্যন্ত, এই পর্যন্ত আসার রাস্তা যিনি খুঁজে বের করেন, তিনি হচ্ছেন বার্থোলোমিউ দিয়াজ। এরপরে আসছে ভাস্কো ডা গামা, যিনি, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বহুবার এসছে, প্রিলিমস পরীক্ষাতে, মেন্স পরীক্ষাতে, যে অনেকবার এসছে, যে 1498 খ্রিস্টাব্দে স্টার দিয়ে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা সে কিনা কী করে, এইখান থেকে এসে এই পর্যন্ত বাকি জলপথটাও ভারতে আসার সে আবিষ্কার করে। কিন্তু ভাস্কো ডা গামা যখন আফ্রিকা পেরিয়ে এইরকম মানে আরব সাগরের কাছে আসে, তখন এসে কনফিউজ ছিল যে কোন দিকে যাবে, ভারত কোন দিকে। তখন একজন নাবিক তাকে সাহায্য করে, তার নামটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুজরাটের একজন নাবিক তাকে সাহায্য করে, তার নাম হচ্ছে আব্দুল মাজিদ। আব্দুল মাজিদ নামে একজন নাবিক তাকে সাহায্য করে। তারপর ভাস্কো ডা গামা কোথায় পৌঁছায় না, গুজরাটের কালিকট বন্দরে পৌঁছায়। গুজরাটে নয়, কালিকট বন্দরে পৌঁছায়, সেটা হচ্ছে 1498 খ্রিস্টাব্দে। যে নাবিকটা ছিল, সেই নাবিকটা হেল্প করেছে, তিনি ছিলেন গুজরাটের, কিন্তু কালিকট হচ্ছে ঠিক এই জায়গাটা, সাউথের এইখানটাতে। তো এইখানে এসে ভাস্কো ডা গামা প্রথম কী করে, তার মানে এখানে পৌঁছায়। আর ওই সময়তে কালিকটের ওই সময়তে যিনি ভাস্কো ডা গামাকে ওয়েলকাম করেন, তার ওই সময় যে রাজা ছিল তার নাম হচ্ছে কিং জামোরিন। এটাও খুব গুরুত্বপূর্ণ, কিং জামোরিন খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার এসেছে। কিং জামোরিন ওই সময়তে রুলার, ওখানকার রাজা ছিল, তো ওটা। এরপর ভাস্কো ডা গামার পর আর একজন আসে, তার নাম হচ্ছে পেড্রো অ্যালভারেজ। 1500 খ্রিস্টাব্দে উনিও আসেন, তখন জামোরিনই ছিল ওখানকার কালিকটের যে রাজা ছিল, জামোরিন। তো ওই সময়তে আসে, কেননা ভাস্কো ডা গামা আসার পর যখন জলপথ আবিষ্কার হয়ে যায়, তখন পিছন অনেকেই আসতে থাকে, তখন পেড্রো আলভারেজ আসতে থাকে। এরপরে ভাস্কো ডা গামা ফিরে যায়, এবং ভাস্কো ডা গামা ফিরে যাওয়ার পর পুনরায় ভাস্কো ডা গামা 1503 খ্রিস্টাব্দে আবার আসে। মানে এখান থেকে অনেক মশলা, অনেক কিছু নিয়ে, মানে এখানে মেন যে বাজারটা ছিল মশলার বাজার, সেটা হচ্ছে গোলমরিচের আর দারচিনির। তো গোলমরিচ আর দারচিনি বহু পরিমাণে নিয়ে গিয়ে ইউরোপের মার্কেটে বিক্রি করে তাকে ঠিক ভালো প্রচুর লাভ হয়। তারপর আবার 1503 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা 1503 খ্রিস্টাব্দে 1503 খ্রিস্টাব্দে একটা কোচিনে এসে তিনি একটা উপনিবেশ স্থাপন করেন। কিন্তু ভাস্কো ডা গামা যখন দ্বিতীয়বার আসে, সেটা হচ্ছে 1502। তো
খুব কম বই দেখতে হয়েছে ভাস্কো দা গামা টোটাল 3বার ভারতে এসেছে। প্রথমবার এসেছিল 1498 খ্রিস্টাব্দে, দ্বিতীয়বার আসে 1502 খ্রিস্টাব্দে, তৃতীয়বার আসে 1503 খ্রিস্টাব্দে। আর এই তৃতীয়বার যখন আসে তখনই কিন্তু মানে ভাস্কো দা গামা ভারতেই মারা যায়, তিনি আর পর্তুগিজ ফিরে যেতে পারেন না। তো এইখানে আমরা কি কি দেখতে পেলাম, আমরা যে পয়েন্টগুলো পেলাম সেটা হচ্ছে ভাস্কো দা গামা আবার পুনরায় ফিরে আসে, তিনি তারপরে কোচিতে যে কোচিন সেখানে প্রথম একটা উপনিবেশ স্থাপন করে। এবার এইখানে মেনলি যে জিনিসগুলোর জন্য ওরা আসার যে মূল কারণ ছিল সেটা হচ্ছে এই দুটো, পেপার অ্যান্ড সিনেমন। পেপার মানে লবঙ্গের কথা বলছে, গোলমরিচের কথা বলছে, আর সিনেমন হচ্ছে দারচিনি। তো এই দুটো জিনিসের ট্রেড করার জন্য, ব্যবসা করার জন্য তারা এখানে ভারতে আসে। এরপরে পর্তুগিজরা কী করে, পর্তুগিজ গভর্নমেন্ট মানে মনে করো এটা হচ্ছে পর্তুগিজ আর এটা হচ্ছে ইন্ডিয়া। এবার এই ইন্ডিয়াতে পর্তুগিজ গভর্নমেন্ট এবার লোক পাঠাতে লাগলো। পর্তুগিজ গভর্নমেন্ট, এতক্ষণ কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি আসছিল, কিন্তু পর্তুগিজ গভর্নমেন্ট ইন্ডিয়াতে লোক পাঠাতে লাগলো, একজন গভর্নরকে পাঠানো হলো, সে সেখানে গিয়ে ইন্ডিয়াতে তাদের ছোট ছোট করে কলোনি স্থাপন করবে। তো প্রথম যিনি আসেন তিনি হচ্ছেন ফ্রান্সিসকো ডি আলমিডা। এর নামটা খুব গুরুত্বপূর্ণ। 1505 খ্রিস্টাব্দে ভারতে আসেন। প্রথম ভাইসরয় হচ্ছে, তিনি প্রথম ভাইসরয় ফ্রান্সিসকো ডি আল তো ফ্রান্সিসকো ডি আলমিডা হচ্ছে প্রথম ভাইসরয়, যিনি পর্তুগিজ ভাইসরয়, যিনি ভারতে আসেন। তো উনি একটি পলিসি চালু করেন, সেই পলিসির নাম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। তো ব্লু ওয়াটার পলিসি কি আমরা একটু বুঝে নিই, ব্লু ওয়াটার পলিসিটা কি। তো ব্লু ওয়াটার পলিসি যদি বুঝতে হয় তাহলে পরে আমাদের ওই ম্যাপটাতে যেতে হবে, যে ম্যাপটাতে আমি দেখালাম, এই যে ম্যাপটা। তো ব্লু ওয়াটার পলিসি কি, তো ব্লু ওয়াটার পলিসি যেটা হচ্ছে নীল জলনীতি, সেটা হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডার বানানো পলিসি। তো ওই পলিসি হচ্ছে যে এই যে এরিয়া, আরব সাগরের এইদিকে যে এরিয়া, এই এরিয়াটা গোটাটা পর্তুগিজরা দখল করে রাখবে, এরকম একটা ব্যাপার। আর এই এরিয়াতে কাউকে আসতে দেবে না, কাউকে এই এরিয়াতে তারা আসতে দেবে না। পর্তুগিজ মানে সুপ্রিম হয়ে থাকবে, সুপ্রিম লিডার হয়ে এখানে থাকবে। এইটাকে বলা হয় ব্লু ওয়াটার পলিসি। পর্তুগিজ ছাড়া কাউকে ট্রেড করতে দেবে না, এটাই বলা হয় ব্লু ওয়াটার পলিসি। তো এখানে দেখি এক লাইনে যেটা লেখা আছে ছোটো করে, সেটা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি কি। তো ব্লু ওয়াটার পলিসি লেখা আছে যে ব্লু ওয়াটার অ্যাডপ্টেড ব্লু ওয়াটার পলিসি টু এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ পর্তুগিজ ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান রাদার দ্যান ইন দ্য ল্যান্ড। তো ওই যে এরিয়া, সারাউন্ডিং এরিয়াতে ভারত মহাসাগর মানে যে গোটাটা তো ভারত মহাসাগর, আর ওই দিকটা আরব সাগর। তো ওই এরিয়াতে নিজেদের সুপ্রিমেসি বজায় রাখার জন্য যে পলিসি তারা ব্যবহার করেছিল, যে নীতি, সেটাকেই বলা হয় ব্লু ওয়াটার পলিসি। তো এই ব্লু ওয়াটার পলিসির জনক তাহলে হয়ে গেল যে ফ্রান্সিসকো ডি আলমিডা। তারপরে এই ফ্রান্সিসকো ডি আলমিডা ইম্পর্টেন্ট তার কারণ তিনি একটা দুর্গ গঠন করেছিলেন, যার নাম হচ্ছে আঞ্জে দিভা নামে ফোর্ট একটা গঠন করেছিল। তারপরে সেন্ট অ্যাংলিও, হ্যাঁ, কান্নুরে, কেরালার ওখানে, এটাও ইম্পর্টেন্ট যে এটা কে করেছিল। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাটেল অফ দিউ, যেটা হচ্ছে এসে যুদ্ধে জড়িয়ে পড়ে, সেটা হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমিডা ব্যাটেল অফ দিউ। তো ফ্রান্সিসকো ডি আলমিডা থেকে মূলত সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উনি প্রথম ভাইসরয় ছিলেন, এটা ইম্পর্টেন্ট। ব্লু ওয়াটার পলিসি, এটা ইম্পর্টেন্ট। ফোর্টটা ইম্পর্টেন্ট, আর ব্যাটেল অফ দিউ, এই কটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্রান্সিসকো ডি আলমিডা থেকে। এর বাইরে কিছু কোশ্চেন আসে না। এরপরে পরবর্তী যে পর্তুগিজ গভর্নর ভাইসরয় হয়, তার নাম হচ্ছে আলফানসো ডি আলবুকার্ক হচ্ছে পরবর্তী গভর্নর, পরবর্তী ভাইসরয়। ইনি হচ্ছেন আলফানসো ডি আলবুকার্ক। তো এনাকে বলা হয় যে পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ভারতে। তো পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা যাকে বলা হয় সেটা হচ্ছে আলফানসো ডি আলবুকার্কে। এবং ইনি কোচিনে হেডকোয়ার্টার, যেটা পর্তুগিজে, সেটা কোচিনে করে। আর যেটা করে সেটা হচ্ছে দিউ দখল করে, আর হচ্ছে গোয়াকে দখল করে। মানে এটা অনেকবার পরীক্ষায় এসছে। 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়াকে ইনি দখল করে নেন। এটাই গুরুত্বপূর্ণ। আর ওনার দু একটা পলিসি ছিল, এই পলিসিগুলো হচ্ছে যে পলিসি অফ ওয়ার যে, আর পাইরেসি অ্যান্ড প্লান্ডার, এই সমস্ত পলিসিগুলোর জন্য এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা জেনে রাখা ভালো যে এগুলোর সঙ্গে সম্পর্ককার সেটা হচ্ছে আলফানসো ডি আলবুকার্ক। এরপরে
আর একটা জিনিস হচ্ছে যে খ্রিস্টান ধর্মকে প্রোপাগেট করার জন্য বা ছড়ানোর জন্য সবথেকে বেশি যার ইয়ে ছিল, যার সবথেকে বেশি মানসিকতাটা ওই রকমই ছিল যে খ্রিস্টান করার জন্য, খ্রিস্টানে কনভার্ট করার জন্য ভারতীয় মহিলাদেরকে বিশেষ করে। তো তিনি হচ্ছেন আলফান্সো ডি আলবুকার্ক। এরপর তৃতীয় যে ভাইসরয় তার নাম হচ্ছে নিনো দা চুনা। নিনো দা চুনা একটা কারণের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তিনি হেডকোয়ার্টার কোচিন থেকে গোয়াতে ট্রান্সফার করে। এটা পরীক্ষায় অনেকবার এসেছে যে নিনো দা চুনা তিনি হচ্ছেন কোচিন থেকে গোয়াতে হেডকোয়ার্টারকে ট্রান্সফার করেন। তো পর্তুগিজ এইটুকুই, পর্তুগিজ সম্পর্কে আর পড়ার কিছু নেই। এবার দু একটা জিনিস আমরা দেখে নিই যে পর্তুগিজরা কেন সাকসেস পেল, মানে পর্তুগিজ কীভাবে ভারতে নিজের পা বলেছে, কী বলেছে, হাউ পর্তুগিজ সাকসেড ইন দ্য এস্টাবলিশমেন্ট দেয়ার ফুটহোল্ড ইন্ডিয়া। কীভাবে পর্তুগিজরা তারা ভারতের মাটিতে তাদের পাটাকে ঠিকভাবে জমাতে পারলো, কীভাবে? তো কারণ হচ্ছে যে স্ট্রং নেভি, ওদের যে নৌবাহিনী ছিল সেটা খুব শক্তিশালী ছিল, সেটা একটা কারণ। তাছাড়া হচ্ছে যে মুঘলদেরকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পেরেছিল। সাউথ ইন্ডিয়ার এই পোর্শন থেকে মুঘলদেরকে ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারার জন্যই তারা ঠিকঠাকভাবে এখানে ট্রেড করতে চাইলো। এবার নেক্সট একটা পয়েন্ট আছে, রিজন অফ ডিক্লাইন পর্তুগিজ। কিন্তু পর্তুগিজরা কেন ব্রিটিশের মতো ভারতে ছড়িয়ে যেতে পারলো না? কেন পর্তুগিজ বেশি দিন টিকলো না গো? পর্তুগিজরা কেন, ব্রিটিশরা যেভাবে গোটা ভারতকে ছেয়ে গেছিলো, পর্তুগিজরা কেন পারলো না? তার সবথেকে বড় যে কারণগুলো, সেটা হচ্ছে উইক সাকসেসর, মানে যেমন আলবুকার্কের পর সেরকম একটা স্ট্রং কোনো ভাইসরয় সেটা ছিল না গো। আলবুকার্কই শেষ ছিল, সেরকম স্ট্রং কেউ ছিল না, সেই জন্য উইক সাকসেসর মানে উত্তরাধিকারী, দুর্বল উত্তরাধিকারীর জন্য এটা পারেনি গো। তারপর হচ্ছে এরিস্টোক্রেসি আর মার্কেন্টাইলসের মধ্যে একটা ঠিকঠাকভাবে ডোমিনেন্স হচ্ছিল, মানে অ্যারিস্টোক্রেসি হচ্ছে, মনে করো কেউ একজন আছে, মনে করো পর্তুগিজের প্রধানমন্ত্রী, তো সে হচ্ছে অ্যারিস্টোক্র্যাটিক পাবলিক, মানে তার হাতে প্রচুর পলিটিক্যাল পাওয়ার আছে, অনেক কিছু ক্ষমতা আছে, সে হচ্ছে অ্যারিস্টোক্রেসি। তো সে যেভাবে বলবে সেইভাবেই করতে হবে, এরকম একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে মার্কেন্টাইল, মানে যারা বিজনেসম্যান, তারা করছে কি, তারা প্রমোট করছে, তারা টাকা দিচ্ছে, যাও এখানে ওইভাবে ওই জায়গাতে যাও, ব্যবসা করো, এ করো। তো এই দুজনের মধ্যে যে দ্বন্দ্ব, তো এদেরকে বিশেষ করে পর্তুগিজ গভর্নমেন্ট এই মার্কেন্টাইলদেরকে কী করছে, ডোমিনেট করার চেষ্টা করছিল। তো এর জন্য একটা ফল ভুগতে হলো যে তারা ভারতের এই যে অ্যারিস্টোক্রেসি পাবলিক আর মার্কেন্টাইলদের মধ্যে যে একটা ট্যাসেল চলছিল, তার জন্য ভারতে তাদের ঠিকমতোভাবে তারা পা জমাতে পারেনি। তাছাড়া হচ্ছে যে তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিলিজিয়াস পলিসি, যে ওরা চাইছিল সবাইকে জোর করেই হোক, যেমন করে হোক, ফোর্সফুলি তারা নিজের ধর্মে কনভার্ট করার চেষ্টা করছিল। এটা একটা মানে তাদের ভুল নীতি। আর একটা হচ্ছে পলিসি অফ পাইরেসি অ্যান্ড কার্টাজ সিস্টেমটা কি, আমি ডিটেলডে এটা শেষে বলবো কার্টাজ সিস্টেমটা কি। তো পাইরেসি অ্যান্ড কার্টাজ সিস্টেম যেটা হচ্ছে, এটা হচ্ছে আলবুকার্কের সিস্টেম। তো পাইরেসি অ্যান্ড কার্টাজ সিস্টেমটা হচ্ছে ওই যে এইটা যদি ভারতের ম্যাপ হয়, তো এইদিকে যে আরবের সঙ্গে সাউথ ইন্ডিয়ার একটা ট্রেডের ভালো রকম ব্যবস্থা ছিল। কিন্তু আলবুকার্ক আসার পর বলে যে এদেরকে যদি এই দিকে ইন্ডিয়ান আরবদের এই সাগরে আসতে হয়, তাহলে পর ট্যাক্স দিতে হবে, প্রোটেকশন মানি দিতে হবে, এইরকম একটা কিছু। তো এই জিনিসটাকেই বলা হয় যে পাইরেটস অ্যান্ড কার্টার সিস্টেম। আরও ডিটেলডে আমি এটা শেষে বলছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি শেষে ডিটেল বলবো, নোটে আছে দেওয়া, আমি বলে দেবো। তারপরে পয়েন্ট যেটা, যে পর্তুগালরা স্পেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে 1580 খ্রিস্টাব্দে। তো যখন যুদ্ধে জড়িয়ে পড়ে তখন তারা অনেকটা দুর্বল হয়ে যায়, তখন আর চারিদিকে মানে নিজে যে হোল্ড সেটা ধরে রাখতে পারে না গো। আর একটা জিনিস হচ্ছে পর্তুগিজরা ব্রাজিলকে যখন আবিষ্কার করে ফেলে এবং তারা ব্রাজিলের দিকে শিফট হয়ে যায়, তখন তারা ভারতের প্রতি তাদের ইন্টারেস্ট অতটা থাকে না গো, এইটাই। তাছাড়া পরবর্তীকালে কম্পিটিটার আসতে থাকে, ডাচ, ইংল্যান্ড, ফ্রেঞ্চ, এরা যে কম্পিটিটার আসতে থাকে, তখন তাদের একটা যে কম্পিটিশন চলে আসে, সেই জন্য পর্তুগিজরা নিজেদের ওইভাবে মানে ক্ষমতাটা জাহির করতে পারেনি গো, এইটাই। এবার পর্তুগিজদের ভারতের উপর ইম্প্যাক্ট কী পড়েছিল, মানে কীরকমভাবে ইম্প্যাক্ট পড়েছিল, এখান থেকে অনেক প্রশ্ন আছে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে পর্তুগিজরা অনেক কিছু জিনিসে ইন্ট্রোডিউস করেছিল ভারতে, এটা খুব গুরুত্বপূর্ণ। কী কী ইন্ট্রোডিউস করেছিল? তারা বিভিন্ন রকমের শস্য, ফল, সবজি ইন্ট্রোডিউস করেছিল। যেমন আলু, আমরা যে আলু খাই সেটা কিন্তু পর্তুগিজরা ইন্ট্রোডিউস করে, পর্তুগিজরা এনেছিল। মিষ্টি আলু পর্তুগিজরা এনেছিল, টোবাকো, তামাক পর্তুগিজরা এনেছিল, ব্ল্যাক পেপার যে একটা বিশেষ ধরনের মশলার, সেটারও এখানে এনেছিল। মানে ব্ল্যাক পেপার বলতে
এই লবঙ্গের মতোই বা গোলমরিচের মতো একটা আলাদা ধরনের মশলা, সেটা গ্রাউন্ডনাট, বাদাম যে আমরা খাই, চীনা বাদাম, ক্যাশু নাট, কাজু বাদাম, এগুলো পর্তুগিজরা। তো পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে এইগুলো কারা ইন্ট্রোডিউস করেছিল ভারতে, এটা পরীক্ষাতে আসে এইটা। তাছাড়া কি প্রিন্টিং প্রেস যে ছাপাখানা, সেটাও পর্তুগিজরা স্থাপন করে, প্রিন্টিং প্রেস এটা। এইগুলো হচ্ছে পর্তুগিজরা মেনলি স্থাপন করে, আর এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমরা যেটা পড়লাম পুরো পর্তুগিজদের, সেটা খুব শর্ট ফর্মে এখানে দেখে নিই একবার। প্রথমেই পড়লাম প্রিন্স হেনরিজ দ্য নেভিগেটর, তিনি ওই যে রাস্তা আসার পথ আবিষ্কার করেছিলেন, এবং তিনি বহুজনকে স্পন্সরও করেছিলেন, মানে স্পন্সর করেছিলেন যে যাওয়ার জন্য, না রাস্তা খুঁজে পাওয়ার জন্য। তারপরে বার্থোলোমিউ দিয়াজ, যিনি কেপ অফ গুড হোপ পর্যন্ত রাস্তা খুঁজে পান। তারপর ভাস্কো ডা গামা, আব্দুল মাজিদ হেল্প করে, কালিকটে পৌঁছায়। তারপরে পেড্রো আলভারেজ আসে, তারপর আবার ভাস্কো ডা গামা আসে। তো এইভাবে তারপর ফ্রান্সিসকো ডা আলমিডা আসে, যে প্রথম ভাইসরয়। ব্লু ওয়াটার পলিসি বললাম, তারপরে ব্যাটেল অফ দিউ বললাম, আনজে দিবা ফোর্ট বললাম, তারপর আলফান্সো দা আলবুকার্ক যে রিয়েল ফাউন্ডার, তারপর হচ্ছে যে দিউকে দখল করেছিল এইটায়, খ্রিস্টানিটিকে বেশি প্রমোট করেছিল। হ্যাঁ, আর একটা জিনিস, ইনি সতী প্রথাকে মানে বাতিল করেছিল। সতী যে প্রথা, সেটা যদি কোন পর্তুগিজ, সেটা হচ্ছে আলফান্সো ডি আলবুকার্ক। আর নিনো দা চুনা একটা কারণে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোচিন থেকে গোয়াতে ট্রান্সফার করে। তো এটা হয়ে গেল যে পর্তুগিজ কমপ্লিট। এবার আসি ডাচ। ডাচদের মেন লক্ষ্য ছিল যেখানে মশলা আছে সেখানে ডাচ আছে। তো এই যে পুরো ইন্দোনেশিয়ার যে আইল্যান্ডগুলো, তো এইখানে সমস্ত জায়গাতে এগুলো সব ডাচ কলোনি। ভারতের যেখানে যেখানে মশলা পাওয়া যেত সেখানে সেখানে ডাচদের কলোনি ছিল। এবার আমরা পড়ে নিই ডাচ সম্পর্কে। ডাচ খুব ছোট, বেশি বড় নয়। ডাচদেরকে দেখে নিই। তো ফার্স্ট হচ্ছে যে ডাচরা যে জিনিসে এক্সপার্ট ছিল সেটা হচ্ছে শিপিং টেকনোলজি। শিপিং মানে কি, মানে যখন আমরা কোনো জিনিস অ্যামাজনে বা ফ্লিপকার্টে অর্ডার দিই, তখন দেখবে একটা অর্ডার দেওয়ার পর দেখা যায় শিপিং রেডি হয়ে গেছে, এরকম একটা শিপিং মানে হচ্ছে ডাচরা প্যাকেজিং করে একটা মালকে এক জায়গা থেকে আর এক জায়গাতে ট্রান্সপোর্ট করার টেকনিক, মানে খুব এইটাতে মানে ধুরন্ধর ছিল ডাচরা। তো যখন এইটাতে কেউ এক্সপার্ট হয়, তখন তারা খুব কী হয়, তারা এক জায়গা থেকে বিজনেস করে জিনিসপত্র এক জায়গাতে ভালোভাবে ট্রান্সফার করতে পারে। তো প্রথম যে ডাচ ভারতে আসে, খুব গুরুত্বপূর্ণ এই নামটা, সেটা হচ্ছে কর্নেল ডি হাউটম্যান। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে অনেকবার এসেছে যে কর্নেল ডি হাউটম্যান, যিনি ডাচ ছিলেন, যিনি প্রথম ডাচ যিনি ভারতে আসেন। এবার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়, সেটা হচ্ছে 1602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা খুব গুরুত্বপূর্ণ। এবার ডাচদের মেন ইন্টারেস্টই ছিল, আমি বললাম, ইন্দোনেশিয়া অ্যান্ড স্পাইসেস আইল্যান্ড, যে ভারতের কিছু জায়গা আর যেখানে যেখানে মশলা পাওয়া যেত সেখানেই ডাচদের মূল মানে এ ছিল। ডাচরা মেন যে ডাচদের কাছে একটা ডিমান্ডিং জিনিস ছিল, ইন্ডিয়ান ক্লোথের ডিমান্ড ডাচদের কাছে খুব বেশি ছিল। এটা ডাচরা একটা সিস্টেম ব্যবহার করে, এই সিস্টেমটার নাম হচ্ছে কার্টেল বা কোঅপারেটিভ সিস্টেম। এটা কি, ডাচরা সমস্ত জিনিস অর্গানাইজড ওয়েতে করতে ভালোবাসতো। এই সিস্টেমটা যে কোনো একটা জিনিস অর্গানাইজড ওয়েতে হয়, তো সেটাকে ডাচরাই ইন্ট্রোডিউস করে। মানে যেমন ধরো একটা পুরো সিস্টেম যে চলছে, গভর্নমেন্ট অফিসগুলো চলছে, একটা অফিসে হেড আছে, তার ক্লার্ক আছে, তার পিওন আছে, বিভিন্ন যে একটা সিস্টেমে চলছে অর্গানাইজড ওয়েতে, এই জিনিসটা ডাচরাই ইন্ট্রোডিউস করে এইটা। তো ডাচরা মেনলি ভারতে যে আসে, তারা কোথায় কোথায় নিজেদের বসতি হেডকোয়ার্টার ছিল কোথায় ডাচদের, তো সেটা হচ্ছে পুলিকটে ছিল। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডাচরা যে গোল্ড কয়েন চালু করে, তার নাম কি? তার নাম হচ্ছে প্যাগোডাস। এবার গোল্ড কয়েনের একটা ইতিহাস আছে, সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো। আমি যেমন বলেছিলাম কোহিনুরের একটা ইতিহাস আছে, কোহিনুর হিরে কোথা থেকে উৎপত্তি হয়, তারপর ঘুরতে ঘুরতে এত রাজার হাত দিয়ে দিয়ে কীভাবে ব্রিটিশ মিউজিয়ামে পৌঁছায়, এটা নিয়ে আমি একটা আলাদা ছোটো ভিডিও বানিয়ে দেবো। তেমনি গোল্ড কয়েনের বিভিন্ন রকমভাবে, কে প্রথম গোল্ড কয়েন চালু করে, তারপর গোল্ড কয়েন আস্তে আস্তে কীভাবে ভারতে আসে, কতজন কীভাবে গোল্ড কয়েন, কে কীরকমভাবে নাম রেখেছিল, তার একটা ছোটো ভিডিও আমি বানিয়ে দেবো। তো ডাচরা একটা গোল্ড কয়েন চালু করে, সেই গোল্ড কয়েনের নাম হচ্ছে প্যাগোডাস। তো এটা খুব ইম্পর্টেন্ট। ডাচদের মেন যে ফ্যাক্টরিগুলো ছিল, মানে যে ঔপনিবেশিক স্থানগুলো ছিল, সেটা হচ্ছে কাশিম বাজার, করাইকাল, বালাসোর, গোলকোন্ডা, এই সমস্ত জায়গাগুলো, বারানগর, এগুলা মেনলি ছিল। তো এইগুলো ছিল ডাচদের মূল জিনিস। ডাচদের বেঙ্গলের জায়গা যেটা ছিল চিনছুরা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে, চিনছুরা আর পিপলি। তো পিপলি আর চিনছুরা এই দুটো খুব গুরুত্বপূর্ণ ডাচদের জন্য, খুব গুরুত্বপূর্ণ, কারণ এরা বেঙ্গলের এই জায়গাতে তারা এসেছিল ডাচরা।
তারপরে ডাচরা কী করে, ডাচরা এসে অ্যাংলো মানে ব্রিটিশদের সঙ্গে বিভিন্ন জায়গাতে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যে কী বলে আম্বয়ানা ম্যাসিকারি, যে এক প্রকার গণহত্যা যে হয়, তো এইখানে তারা জড়িয়ে পড়ে। ব্যাটল অফ বেদরাতে জড়িয়ে পড়ে। ব্যাটল অফ বেদরা সঙ্গে ডাচরা রিলেটেড, এটা জড়িয়ে পড়ে। তো এইটাই ছিল ডাচ। ডাচ এর বেশি কিছু নাই। এবার ডাচ সম্পর্কে আমরা কী কী পড়লাম, যে 1596 খ্রিস্টাব্দে ফার্স্ট কর্নেল ডি হাউটম্যান, তিনি ডাচ, প্রথম ডাচ যিনি ভারতে আসেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা হয়, যে 1606 খ্রিস্টাব্দে তারা অন্ধ্রের মুসলিপট্টমে প্রথম তারা ফ্যাক্টরি লাগাচ্ছে, মানে উপনিবেশিক করছে। আর সেকেন্ড ফ্যাক্টরি লাগাচ্ছে সেটা হচ্ছে পেট্রোপলিতে, এটা। আর যেটা হচ্ছে বেঙ্গলে যেখানে লাগাচ্ছে সেটা হচ্ছে চিনসুরাতে। মানে ব্যাটল অফ বেদরা যেটা হয়েছিল সেটা বেঙ্গলে হয়েছিল, ইংলিশদের সঙ্গে ডাচদের, এটা। তো এই কোটাই হচ্ছে ডাচদের ইম্পর্টেন্ট, এর বেশি আর কিছু নয়। এরপর আসি ব্রিটিশরা। ব্রিটিশদের খুব গুরুত্বপূর্ণ, যে ব্রিটিশরা কীভাবে ভারতে আসে। তো ব্যাকগ্রাউন্ড একটু দেখে নিই। প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো সেখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একটা নাম ছিল জন কোম্পানি, খুব ডাক নামে তাকে বলা হতো জন কোম্পানি। এবার ব্রিটিশদের যারা মার্কেন্টাইল ছিল, যারা ব্যবসায়ী পুঁজিপতি ছিল, তারা ওই কেপ অফ গুড হাবের পূর্ব দিকের এরিয়াতে বিজনেস করার জন্য কুইন এলিজাবেথের কাছ থেকে একটা গ্র্যান্ট নেয়, দিয়ে তারপরে তারা খুঁজতে বেরোয় যে বিজনেস করার জন্য, নতুন পথ আবিষ্কার করার জন্য। এবার প্রথম যে ব্রিটিশ যে ভারতে আসে, তার নাম হচ্ছে উইলিয়াম হকিন্স, ফার্স্ট ইংলিশম্যান কেম ইন ইন্ডিয়া। ওই সময় কে মুঘল সম্রাট ছিল? জাহাঙ্গীর ছিল ওই সময় মুঘল সম্রাট, এবং সুরাটে তাদের উপনিবেশ মানে বিজনেস করার জন্য পারমিশন দেয় জাহাঙ্গীর। তো প্রথম হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, তিনি প্রথম ব্রিটিশ যিনি ভারতে আসেন। সেই ভারতে আসার পর ইনি কিন্তু ভারতে এসেছিলেন স্থলপথ দিয়ে, জলপথ দিয়ে নয়, ইনি স্থলপথ দিয়ে, ওই যে আগের রাস্তাটা দেখিয়েছিলাম, ওই স্থলপথ দিয়ে ভারতে আসেন। সেই সময় জাহাঙ্গীর ছিল মুঘল সম্রাট। যে জাহাজ পরবর্তীকালে যে ওই দিক দিয়ে জলপথটা, যে রেড সি ওই দিক দিয়ে জলপথ, এদিক দিয়ে যখন আসে, তখন যে জাহাজটা ছিল তার নাম ছিল হেক্টর ছিল জাহাজটার নাম। তো জাহাঙ্গীর ভারতে আসছে। তো জাহাঙ্গীর ভারতে আসার পর একটা রয়্যাল ফরমান পাচ্ছে বিজনেস করার জন্য, এইরকমভাবে। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসার পর 1611 খ্রিস্টাব্দে তারা কী করে, সুরাটে প্রথম তারা তাদের ফ্যাক্টরি লাগাচ্ছে। তো প্রথম যে ফ্যাক্টরি লাগাচ্ছে সুরাটে, কিন্তু মানে সুরাটে লাগানোর কথা ছিল, পারমিশন দিয়েছিল, কিন্তু তারা ফার্স্ট ফ্যাক্টরি যেটা লাগাচ্ছে সেটা হচ্ছে মুসুলিপট্টনমে তারা প্রথম ফ্যাক্টরি লাগায়। প্রথম যে উপনিবেশিক লাগায় সেটা হচ্ছে মুসুলিপট্টনমে, কিন্তু পারমিশন দিয়েছিল সেটা হচ্ছে সুরাটে করা, কিন্তু ওরা লাগায় হয়েছে মুসুলিপট্টনমে। কিন্তু পরবর্তীকালে তখন পরে আবার তারা ফ্যাক্টরিটাকে, তাদের যে ঔপনিবেশিক যে স্থান সেটাকে কোথায় ট্রান্সফার করে নেয়, সেটা পার্মানেন্টলি পরে সুরাটে তারা ট্রান্সফার করে নেয়। এরপরে তারা উড়িষ্যা হচ্ছে মানে পূর্ব ভারতে উড়িষ্যাতে ব্রিটিশরা প্রথম ফ্যাক্টরি লাগায়। যদি বলে ইস্টার্ন ইন্ডিয়াতে কোথায়, তাহলে হচ্ছে উড়িষ্যাতে। এরপর 1615 খ্রিস্টাব্দে কিং জেমস ওয়ান স্যার থমাস রোকে আবার জাহাঙ্গীরের দরবারে পাঠায়। স্যার টমাস রোকে। তাহলে প্রথম কে আসলো? প্রথম আসলো যে উইলিয়াম হকিন্স আসলো। তারপরে কি আসছে? যে স্যার টমাস রো আসছে জাহাঙ্গীরের দরবারে। এই প্রশ্ন বহুবার এসছে WBCS প্রিলিমস পরীক্ষাতে, বহুবার। তারপরে এগুলো আর খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। তারপরে হচ্ছে যে ব্রিটিশরা যে এখানে সেন্ট জর্জ ফোর্ট বানায়, সেটা হচ্ছে কোথায় বানায়? ব্রিটিশরা সেন্ট জর্জ ফোর্ট বানায়, সেটা হচ্ছে প্রথম ফোর্ট বানায়, সেটা হচ্ছে সেন্ট জর্জ, সেটা হচ্ছে মাদ্রাসে, আজকে তামিলনাড়ুতে, ওইরকম জায়গাতে বানায়। তারপর ফোর্ট সেন্ট ডেভিড নামে একটা ফোর্ট বানায়, সেটা হচ্ছে মারাঠাদেরকে করার জন্য এই ফোর্ট বানায়। এবার এই যে ফোর্টগুলো বানাতো কিসের জন্য? ফোর্টগুলো বানাতো এই জন্যই যাতে কেউ হট করে আক্রমণ করতে না পারে, ভিতর থেকে যেন তারা প্রোটেক্টেড থাকে। তো ব্রিটিশরা যে ফোর্টগুলো বানিয়েছিল, এই ফোর্টগুলো হচ্ছে যেমন হচ্ছে সেন্ট জর্জ, ফোর্ট উইলিয়াম কলকাতাতে বানায়। ফোর্ট উইলিয়াম খুব গুরুত্বপূর্ণ। তো যখন হুগলিতেও ব্রিটিশরা ফ্যাক্টরি বানানোর পারমিশন পেয়ে যায়, হুগলিতে যখন বানায়, তখন ফোর্ট উইলিয়াম দুর্গ বানাতে তারা শুরু করে। এই যে একজন নাম আছে জব চার্নক, খুব গুরুত্বপূর্ণ। 1690 খ্রিস্টাব্দে জব চার্নক সুতানুরিতে ফ্যাক্টরি বানানোর পারমিশন পেয়ে যায়।
আর এই জবচানুক পরবর্তীকালে সুলতানাটি কলকাতার গোবিন্দপুর নিয়ে কলকাতা শহরের মানে কলকাতা নামক একটা জায়গার তিনি প্রতিষ্ঠা করেন। তো এটা কে করে? জবচানুক করে 1698 খ্রিস্টাব্দে। আর একটা জিনিস হচ্ছে যে বম্বে যে শহরটা, তখনকার দিনে বম্বে শহরটাকে ব্রিটিশরা কী করে, ব্রিটিশদের কিং যে ছিল চার্লস টু যে পর্তুগিজদের যে প্রিন্সেস ছিল তাকে বিবাহ করে, এবং বিবাহ করে সেখানে যৌতুক হিসেবে বম্বে শহরটাকে তারা ডাউরি হিসেবে নেয়, মানে যৌতুক হিসেবে নেয় এটাকে। তো এটা ছিল এখানে গুরুত্বপূর্ণ। এবার এইখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কী আছে যে যে যখন ব্রিটিশরা আসে, তো ব্রিটিশরা এসে ব্রিটিশদের একটা পার্ট থাকে যেটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, যারা জুডিশিয়াল পাওয়ার, বিচার ব্যবস্থা, এই সমস্ত জিনিসগুলোকে হাতে নেওয়ার চেষ্টা করছিল বিভিন্ন রকমভাবে। এই সময় যে ঔরঙ্গজেব ছিল, ঔরঙ্গজেব যখন মুঘল সম্রাট ছিল, তখন ব্রিটিশদের সঙ্গে ঔরঙ্গজেবের যে সম্পর্ক খুব একটা, মানে ব্রিটিশরা চাইছিল যে ঔরঙ্গজেবের যে ক্ষমতা, যে এগুলো আস্তে আস্তে করে তাদের যে জুডিশিয়াল পাওয়ারটাকে সেগুলাতে ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল ব্রিটিশরা। ঠিক তারপর যখন আস্তে আস্তে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর, তারপরে যখন ফারুক সিয়ার যখন মুঘল সম্রাট হয়, আমি বলেছিলাম আগেই ফারুক সিয়ার যখন আমি বলেছি, তো ফারুক সিয়ারকে কীভাবে হেল্প করে, পায়ের ঘা হয় সে ঘাটাকে ভালো করে দেয় অ্যালোপ্যাথি ডাক্তার দিয়ে, তারপরে সেখানে একটা রয়্যাল ফরমান নিয়ে নেয় যেটাকে ম্যাগনা কার্টা বলা হয়। সেই ম্যাগনা কার্টা থেকে কী করে কোম্পানি, একটা ম্যাগনা কার্টা থেকে সেই কোম্পানি বাংলাতে, বেঙ্গল এরিয়াতে ফ্রি ট্রেড করার, মানে কোনো রকমভাবে ট্যাক্স না দিয়ে তারা খুব মিনিমাম একটা বার্ষিক 30,000 টাকা এরকম একটা দিয়ে তারা সেখানে ব্যবসা করার সুযোগ পেয়ে যায়। এতে কী হয়, বাংলার যে নবাব ছিল সে বাংলার নবাবকে কোনো রকম কিছু ট্যাক্স দিতে হবে না, তাকে কিছু না দিয়ে বার্ষিক মাত্র 30,000 টাকা দিয়ে মুঘল সম্রাট ফারুক সিয়ারকে দিয়ে তারা এই এরিয়াতে, বেঙ্গল এরিয়াতে ট্রেড করার জন্য সুযোগ পেয়ে যায়। তো এটা তাছাড়া তারা কী হয়, সুরাট এরিয়াতে সম্পূর্ণ বিনা পয়সাতে, মানে কোনো রকম কোনো পেমেন্ট না করেই তারা সেখানে ব্যবসা করার সুযোগ পেয়ে যায়। হায়দ্রাবাদ এরিয়াতেও তাও, মাদ্রাস এরিয়াতেও সেরকমই খুব কম মিনিমাম একটা দিয়ে করার সুযোগ পেয়ে যায়, বিজনেস করার সুযোগ পেয়ে যায়। তো এটাকেই বলা হয় দস্তক বলা হয়, যেটাকে ফারুক সিয়ার ফরমান বা এটাকে কোম্পানি যে দস্তক বলে, তো এইটাই 1717 ফারুক সিয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ব্রিটিশদের ক্ষেত্রে আমরা কী দেখলাম? ব্রিটিশদের ক্ষেত্রে দেখলাম যে 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেখানে কুইন এলিজাবেথের পারমিশন নিয়ে কেপ অফ গুড হোপের পূর্ব দিকে তারা ব্যবসা করার জন্য একটা অনুমতি পায়। ক্যাপ্টেন হকিন্স ফার্স্ট ইংলিশম্যান যে জাহাঙ্গীর দরবারে আসছে এটা। তারপরে হচ্ছে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে টমাস রো, যেখানে কিং জেমস ওয়ান স্যার টমাস রো আবার জাহাঙ্গীরের দরবারে আছে। তো তারপরে এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে বাকি যে বললাম সুলতানাটি, ফোর্ট উইলিয়াম, জবচার্নক, এগুলো ইম্পর্টেন্ট যে নামগুলো বলছি। ফোর্ট উইলিয়াম, সুলতানাটি, গোবিন্দপুর, কলকাতা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর ফারুক সিয়ার যে রয়্যাল ফরমান দেয়, এটা কি ম্যাগনা কার্টা বলা হয়। বম্বে যে ডাউরি দিয়েছিল, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এক লাইনে দেখে দেবো। তো ব্রিটিশটা এখানে কভার হয়ে গেলো। এরপর আসছে ড্যানিশ খুব ছোটো, যে ডেনমার্কের এদিকে বলা হয় ড্যানিশ। তো ডেনমার্কে যেটা হচ্ছে যে এরা যে ফোর্ট উইলিয়াম এই যে ফোর্ট উইলিয়াম কোচি, মানে যে কোচিন, এখানে ওরা একটা বানায় যে ডাচ আর পর্তুগিজদের মধ্যে একটা যুদ্ধ হয়। তো ডাচ পর্তুগিজকে পরাজিত করে এবং ওখানে একটা ফোর্ট উইলিয়াম, একটা দুর্গ ওরা গঠন করে। তো তারপরে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব বেশি দিন এরা ভারতে ছিল না, কিন্তু এরা মূল যে জায়গাতে উপনিবেশ স্থাপন করেছে সেটা হচ্ছে ত্রাবঙ্কর, খুব ইম্পর্টেন্ট। ত্রাবঙ্কর আর তাঞ্জোর, এই দুটো পরীক্ষাতে খুব থাকে, মানে ত্রাবঙ্কর নিয়ার তাঞ্জোর, আর একটা হচ্ছে আমাদের শ্রীরামপুর, বেঙ্গলের শ্রীরামপুর, এই দুটো খুব গুরুত্বপূর্ণ যে ডাচের ক্ষেত্রে এরা ডাচ কলোনি স্থাপন করে। তো এইটাই আমি বললাম যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, ত্রাবঙ্কর, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, শ্রীরামপুর এইটা ইম্পর্টেন্ট। তো ডাচ এখানেই শেষ। এবার হচ্ছে শেষ যেটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি কীভাবে স্থাপন করে। তো ফ্রেঞ্চরা এবার ভারতে ফ্রেঞ্চ কলোনি হওয়ার খুব সম্ভাবনা ছিল, কিন্তু শেষকালে ব্রিটিশরা কীভাবে চকমা দিয়ে ফ্রেঞ্চ কলোনি না হয়ে ব্রিটিশ কলোনি হয়ে যায় ভারতের বেশিরভাগ অংশ, সেটাই আমরা দেখব। তো ফ্রেঞ্চরা যখন হচ্ছে, ফ্রেঞ্চরা এখানে দেখছি যে ফ্রেঞ্চ ওয়ার দ্য লাস্ট ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার সেট ফুট ইন ইন্ডিয়া। তো ফ্রেঞ্চ হচ্ছে লাস্ট, যারা মানে সবার শেষে আসে ফ্রেঞ্চরা। তো প্রথম যে ফ্রেঞ্চ আসে তার নাম হচ্ছে কোলবার্ট, আর ওরা যে কোম্পানিটা প্রতিষ্ঠা করে তার নাম হচ্ছে কোম্পানি ডি ইন্ডিস ওরিয়েন্টালস।
তো এই কোম্পানি প্রতিষ্ঠা করে এবং তারা ভারতে আসে তারা ব্যবসা করার জন্য, এবং এদেরকে যে লাইসেন্স দেয় বা আসার যে পারমিশন দেয় সেটা হচ্ছে কিং লুইস ফোর তাদেরকে সেই পারমিশনটা দেয়। এবার এইখানে যে ফ্রেঞ্চ যে কোম্পানি আছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, তারপরে যে তারা তারা সুরাটে তারা ব্যবসা করার জন্য সুরাটে তাদের কলোনি স্থাপন করে এবং প্রথম ফ্রান্সিস ক্যারন ফার্স্ট ডিরেক্টর জেনারেল হয়, ফ্রান্সিস ক্যারন। তারপর মুসুলিপট্টনমে তারা তাদের একটা ফ্যাক্টরি স্ট্যাবলিশ করে। ফ্যাক্টরি স্টাবলিশ করার পর তারপর ক্যারনকে রিপ্লেস করা হয়, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কোইস মার্টিনকে দিয়ে। এরপরে ফ্র্যাঙ্কোইস মার্টিন আসে। ফ্র্যাঙ্কোইস মার্টিন এসে কী করে, বিজাপুরের শের খান লোদি থেকে পন্ডিচেরি এই এরিয়াটা পুরো নিয়ে নেয়। এইখানটাতে গিয়ে ফ্রেঞ্চ মানে ক্যাপিটাল পন্ডিচেরি পুরো ফ্রেঞ্চ ক্যাপিটাল হয়ে যায়। এই জায়গাটা পন্ডিচেরি ফ্রেঞ্চ ক্যাপিটাল হয়ে যায়। আর বেঙ্গলে ওরা চন্দননগরে নিজেদের একটা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে ব্যবসা করার জন্য চন্দননগর এরিয়াতে। তাছাড়া যেখানে যেখানে ফ্রেঞ্চ কলোনি আর ছিল মেনলি মাহে, করাইকাল, কাশিমবাজার, বালাসোর, এই যে মাহে, এটা হচ্ছে চন্দননগর, এগুলো খুব ইম্পর্টেন্ট। করাইকাল খুব ইম্পর্টেন্ট এগুলো। তো আমরা ফ্রেঞ্চে কী কী দেখলাম, তো ফ্রান্সিস ক্যারন দেখলাম। আর প্রথম যে ফ্রেঞ্চ আসে সেটা হচ্ছে কোলবার্ট, ফার্স্ট ব্যক্তি যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্ম করে, ফ্রেঞ্চ ইন্ডিস ওরিয়েন্টালস কোম্পানি একটা স্ট্যাবলিশ করে। তারপর ফ্রান্সিস কার্টুন আসে, সুরাটে করে ফ্যাক্টরি। তারপর ফ্রান্সিস মার্টিন আসে, তার আগে মুসুলিপট্টনমে একটা ফ্যাক্টরি হয়, ফ্রান্সিস মার্টিন আসে, সে বিজাপুর থেকে পন্ডিচেরি, বিজাপুর শের খান লোদি থেকে পন্ডিচেরি নিয়ে নেয়। তারপরে কী হয়, যে চন্দননগরে একটা কলোনি তৈরি হয় এইটা। আর একটা ডাচদের সঙ্গে একটা যে বা এর সঙ্গে পন্ডিচেরি নিয়ে যে একটা ঝামেলা হয়, সেখানে একটা চুক্তি হয়, সেটা হচ্ছে ট্রিটি অফ রিসউইক। তো এইটা আমাদের আজকে শেষ হয়ে গেল যে অ্যারাইভাল অফ ইউরোপরা কীভাবে ভারতে এসেছিলো, পর্তুগিজরা, ডাচরা, ড্যানিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে ফ্রেঞ্চ, এটা কীভাবে এসেছিলো সেটা আমরা পড়লাম। এবার কিছু আমরা জিনিস দেখবো, যেটা আমি বললাম কার্টেজ সিস্টেম কী। কার্টেজ সিস্টেম যেটা আমি বললাম, পাইরেশন কার্টেজ সিস্টেম। তো পাইরেজি কার্টেজ সিস্টেম হচ্ছে দিস মেথড ইউজড বাই দ্য পর্তুগিজ। আন্ডার দিস সিস্টেম ইন্ডিয়ান শিপ সেলিং টু দ্য ডেস্টিনেশন অর অবলং টু বাই license passed to the Viceroy of Goa. If Indian ships failed to buy passes, their ships would be seized by Portuguese. এখানে বলতে চাইছে যে এইটা যে ভারত আছে, এবার এইখানে যে আরব সাগর আছে, এই আরব সাগর এরিয়াতে যদি কেউ এই আরব সাগর এরিয়াতে কোনো শিপ নিয়ে আসে, কোনো জাহাজ নিতে আসে, তাহলে পরে তাদেরকে পাস নিতে হবে একটা। সেই পাস যদি না থাকে তাহলে পরে তাদেরকে ঢুকতে দেবে না। এটা আলবুকার্ক চালু করেছিল। তাদের জাহাজকে দখল করে নেওয়া হবে, লুট করে নেওয়া হবে, কিন্তু পাস নিতে হবে। পাস নিতে গেলে টাকা দিতে হবে, টাকা দিয়ে পাস নিতে হবে। তো এই সিস্টেমটাকেই বলা হয় কার্টেজ সিস্টেম। এটা পরীক্ষায় অনেকবার এসছে, মেন্সে এসছে অনেকবার। ফিউডাল সিস্টেম, যেটা কি প্রথমে বললাম, ফিউডাল হচ্ছে যে সামন্ত রাজা, যেটা বললাম সেটাই ফিউডাল সিস্টেম। অনেকগুলো জমির মালিক সে যেখান থেকে ট্যাক্স কালেক্ট করে তাকে বলে ফিউডাল। তো এটাকে বলে ফিউডাল সিস্টেম। তো এইগুলো পড়লাম। তাছাড়া ইম্পর্টেন্ট ট্রাভেলার্স কারা কারা এসেছিলো, ট্রাভেলার্স বলতে ক্রিস্টোফার কলম্বাস ভারতকে খুঁজতে পেরেছিল, স্পেন থেকে শুরু করেছিল, কিন্তু ভুল করে তারা আমেরিকাতে চলে যায়। এটা স্যার টমাস র এসেছিলো, সেটা বললাম 1615। হ্যাঁ, তার লেখা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ভাইজাগ অফ ইস্ট ইন্ডিজ, মানে খুঁজতে পেরেছিল এটা। তারপরে ফ্রান্সিস বেরেনিয়ারটা বললাম, ফ্রান্স ট্রাভেলার, প্রফেশনাল ডক্টর ছিল। হ্যাঁ, ঔরঙ্গজেবের সময় এসেছিল উনি। তার লেখা বুক ট্রাভেল অফ মুঘল এম্পায়ার, এইটা। তাছাড়া এদিকে আর গুরুত্বপূর্ণ হচ্ছে, এগুলো একবার রিডিং করে নেবে, সেরকম গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন এখান থেকে আসে না। এখানে আর গুরুত্বপূর্ণ পর্তুগিজ, কালিকট, ডাচ, মুসুলিপট্টম, ইংলিশ, ড্যানিশ, ফ্রেঞ্চ, এগুলো একটা ইনফরমেশান দেখে নেবে। তো যা মূল কনসেপ্ট বলার আমি বলে দিয়েছি, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট একবার রিডিং করে নেবে। এই দিকটাতে একবার দেখে নেবে যে জিনিসগুলো বললাম, যে জিনিসগুলো হাইলাইট করলাম। তো দ্বিতীয় চ্যাপ্টারটি মডার্ন হিস্ট্রি আজকে আমি এখানেই শেষ করলাম। এটা ইউটিউবে আপলোড করব, প্লাস হচ্ছে আমার গ্রুপেও আপলোড করব। তো কেমন লাগলো লেকচারটা জানালে খুব ভালো হয়, তাহলে পরে পরবর্তী লেকচারগুলো মানে আমি আরও দিতে থাকবো। ইউটিউবে আরও গোটা কয়েকটি লেকচার দেবো। তো আজকে লেকচারটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।